তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম পরলে মানুষের মনে যে আস্থার জায়গা তৈরি হয়, সেই আস্থাকে যারা ধুলোয় মিশিয়ে দেয় তারা আসলে রাষ্ট্রের শত্রু। আজ আমরা এমন একজন ব্যক্তির অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলছি, যিনি র্যাব এবং পুলিশের মতো স্পর্শকাতর বাহিনীতে থেকেও ক্ষমতার অপব্যবহারের এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুলিশ কর্মকর্তা আলিফ উদ্দিনের নাম শুনলে এক সময় এলাকায় ত্রাসের সঞ্চার হতো। তিনি নিজেকে আইন রক্ষক নয় বরং একচ্ছত্র অধিপতি বলেই মনে করতেন। ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের এই সদস্য যখন র্যাব 11-এ কাজ করতেন, তখন তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত অপরাধের অংশ। আজ আমরা তার উত্থান, ক্ষমতার দাপট এবং কিভাবে তিনি একটি বাহিনীর ছত্র ছায়ায় অপরাধ সাম্রাজ্য চালিয়ে গেছেন তার চুলচেরা বিশ্লেষণ করব। 2021 সালে বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আলেফের ক্যারিয়ারের শুরুটা ছিল সাধারণ, কিন্তু কুড়িগ্রামে রাজারহাটের এই যুবক খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন ক্ষমতা সিঁড়ি বাইতে হলে নিয়ম মানার চেয়ে প্রভাব খাটানো বেশি জরুরি। র্যাবে যোগ দেওয়ার পর থেকেই তার ভেতরের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। তার সহকর্মীরা জানান, আলিফ উদ্দিন ছিলেন চরম উগ্র পন্থায় বিশ্বাসী। তিনি প্রায়ই বলতেন, কাকে কখন ক্রসফায়ার দিতে হবে সেই ক্ষমতা আমার হাতে। তার এই দম্ভ কেবল কথার কথা ছিল না, তার অপরাধের মূল জায়গা ছিল রিমান্ড। কোনো মানুষকে সন্দেহবশত বা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ধরে এনে তাকে রিমান্ডের নামে যে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতো তা শুনলে গা শিউরে উঠবে। 8 দিন, 15 দিন, এমনকি মাসের পর মাস রিমান্ডের নামে তাকে আটকে রাখা হতো। রিমান্ডে থাকা আসামিদের উপর তিনি এমন পৈশাচিক নির্যাতন চালাতেন যে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। এমনকি রমজানের মতো পবিত্র মাসেও তার নিষ্ঠুরতা কমেনি। তিনি রোজাদার বন্দীদের জোর করে রোজা ভাঙতে বাধ্য করতেন এবং অমানবিক নির্যাতন চালাতেন। এটা শুধু শারীরিক নির্যাতন নয়, এটা ছিল ধর্মীয় ও মানবিক বিশ্বাসের উপরে এক চরম আঘাত। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো তিনি আটককৃত ব্যক্তিদের স্ত্রীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে একজন পুলিশ কর্মকর্তা যখন নিজেই ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তার চেয়ে লজ্জার আর কি হতে পারে। তিনি ভয় দেখাতেন, যদি তার চাহিদা না মানা হয় তবে ক্রসফায়ারে পাঠিয়ে দেওয়া হবে। এই ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি কেবল যৌন লালসা মেটাতেন না, বরং ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে বাধ্য করতেন। যারা মুখ খোলার চেষ্টা করতেন তাদের কপালে জুটত চরম পরিণতি। আলেফের অপরাধের কৌশলের কথা বললে অবাক হতে হয়। তিনি বলির পাঁঠা বাছাই করতেন অত্যন্ত সূক্ষ্মভাবে। কোনো নিরপরাধ বা সাধারণ মানুষকে ধরে এনে তিনি নিজেই একটি কাল্পনিক স্ক্রিপ্ট তৈরি করতেন। কখনো কখনো কারো হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তোলা হতো, আবার কখনো কারো পকেটে বোমা ঢুকিয়ে দিয়ে তাকে বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় উপস্থাপন করা হতো। এই নাটক সাজানো দক্ষতা তার ছিল অসাধারণ। সে সময়কার গণমাধ্যমে তাকে সুপার কুপ হিসেবে প্রচার করা হতো। সাধারণ মানুষ তখন জানতো না যে যাকে তারা সন্ত্রাস দমনে বীর ভাবছে সেই মানুষটি আসলে পর্দার আড়ালে এক ভয়াবহ দানব। তার ক্ষমতার ভিত্তি ছিল তার বড় ভাই আলতাফ হোসেন, যিনি কুড়িগ্রামের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। এই রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি রেলওয়ের বিপুল পরিমাণ জমি দখল করেছিলেন। কুড়িগ্রামের তিস্তা রেলওয়ে এলাকায় অবৈধভাবে গড়ে তোলা হয় তার সাম্রাজ্য। কেউ প্রতিবাদ করলে তাকেই সন্ত্রাসীর তকমা দিয়ে র্যাবে নিয়ে আসা হতো। এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে আলেফ নিজের ভাই ও তার রাজনৈতিক সাঙ্গপাঙ্গদের ক্ষমতা পাকাপোক্ত করতে নিরীহ মানুষের জমি কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অর্ধশত অভিযোগ জমা পড়ার পর তিনি কেন এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তা আজ এক বড় রহস্য। প্রশ্ন উঠছে, কোন শক্তির ইন্ধনে তিনি বছরের পর বছর এই অরাজকতা চালিয়ে গেছেন। 2024 সালের 12ই নভেম্বর যখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে, তখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু গ্রেফতারে তো শেষ নয়, আসল লড়াই শুরু হয় এরপর থেকে। তিনি জেলখানায় বসেও এখন পর্যন্ত দম্ভ দেখাচ্ছেন। তার বিচার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। কেন প্রমাণের অভাব বলে তাকে ছেড়ে দেওয়া হবে? কেন প্রতিটি মামলার তদন্ত ধীরগতিতে চলছে? ভুক্তভোগী পরিবারগুলো বছরের পর বছর ধরে পথে পথে ঘুরছে। তাদের কান্না কি আইনের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? আলেফের মতো অপরাধী যদি পার পেয়ে যায় তবে আইনের প্রতি মানুষের আস্থা অবশিষ্ট থাকবে না। তার অপরাধের আরেকটি দিক হলো গুম। বিভিন্ন সময় ছাত্রনেতা বা বিরোধী রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে যাওয়া হতো, এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না।
2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আটকের ঘটনাটি ছিল পুরো দেশের জন্য একটি শোকের সংবাদ। অফিস থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। কেন তাকে ধরা হয়েছিল? কারণ সে সময়কার সিস্টেমের সাথে তার চিন্তার অমিল ছিল। আলেফের হাতে গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তিকেই একই ধরনের টর্চার সেলের মধ্য দিয়ে যেতে হতো। আলেফ উদ্দিনের কর্মকাণ্ডে অনেক মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট হয়েছে, অনেক পরিবার তাদের আয়ের উৎস হারিয়েছে। যারা তার টর্চার সেলে 8 দিন বা 15 দিন কাটিয়েছে তাদের বেশিরভাগই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আলেফ শুধু অপরাধ করেননি, তিনি একটি প্রজন্মকে ভয়, ভীতি আর আতঙ্কে বন্দী করে রেখেছিলেন। তিনি জানতেন তার পেছনে একটি অদৃশ্য শক্তি রয়েছে যারা তাকে সব সময় সুরক্ষা দিচ্ছে, কিন্তু ক্ষমতার দম্ভ যে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তা তিনি বুঝতে পারেননি। আজ যখন দেশের বিচার ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে, তখন আলেফের মতো অপরাধীদের বিচার হওয়া বাঞ্ছনীয়। এটি কেবল একটি বিচার নয়, এটি একটি বার্তা। সমাজ থেকে এই ধরনের সিস্টেমিক ভায়োলেন্স বা প্রাতিষ্ঠানিক অত্যাচার দূর করতে হলে কঠোর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যদি অপরাধী পুলিশ অফিসার হয় তবে তাদের শাস্তি সাধারণ মানুষের চেয়েও বেশি হওয়া উচিত, কারণ তারা আইনের রক্ষক হিসেবে শপথ নিয়েছিল। তারা সেই শপথ ভঙ্গ করেছে। আলেফের বিরুদ্ধে অর্ধশত মামলার তদন্ত চলছে। আমরা আশা করি কোনো প্রকার রাজনৈতিক প্রভাব এই বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব নথিপত্র জমা হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। নিরীহ মানুষের উপর নির্যাতনের ওই ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধের শামিল। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, এই ঘটনার পর কি আমরা নিশ্চিত হতে পারি যে বাহিনীগুলোর ভেতর আর কোনো আলেফ লুকিয়ে নেই? না, আমরা নিশ্চিত হতে পারি না। তাই আমাদের সজাগ থাকতে হবে। পুলিশের মতো বাহিনীগুলোর ভেতরেও অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাই বাহিনী চলবে না, বরং তাদের জবাবদিহিতা হতে হবে সাধারণ মানুষের কাছে। আমরা চাই খুব দ্রুততম সময়ে আলেফ উদ্দিনের বিরুদ্ধে আসা প্রতিটি অভিযোগের বিচার হোক। এই বিচারই হতে পারে ভুক্তভোগীদের জন্য একমাত্র সান্ত্বনা। যারা বছরের পর বছর ধরে অমানসিক নির্যাতন সহ্য করেছে, তাদের কান্না আজ আর বৃথা যাওয়া উচিত নয়। অপরাধের রাজত্ব চিরদিন টিকে থাকে না। আজ আলেফের পতন আমাদের সেটাই মনে করিয়ে দিচ্ছে। আমাদের এই সমাজের প্রতিটি কোণায় জমে থাকা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর উচ্চকিত রাখতে হবে। সত্যকে আড়াল করার কোনো সুযোগ নেই। এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের সচেতন করার জন্যই। সত্যকে সামনে তুলে ধরার এই সাহসী প্রচেষ্টায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অসঙ্গতি এবং অপরাধের খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের পথে অবিচল থাকতে গল্প নিউজের সাথে যুক্ত থাকুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আরও কোনো স্পর্শকাতর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।